খালি বন্ধু না, একজন অন্যজনের জানের জিগার আছিল। আহা, কি যে ভালোবাসতো একজন অন্যজনরে। রিতা অবাক হয়ে বলল, তাহলে ওনাদের মধ্যে এত শত্রুতা তৈরি হলো কিভাবে? এখন তো ওনারা একজন অন্যজনকে দু চোখেও সহ্য করতে পারে না। কেমনে পারলো? আমি কইছিলাম না, মানুষের দিয়ে সব ভুল কাজ করায় শয়তান। ওনাদের মাঝেও শয়তান আছিল। শয়তান আইয়া ওনাদের সুন্দর সম্পর্কটারে ধ্বংস কইরা ফেলছে। খালা, আপনি আমাকে সব খুলে বলুন না। রিতা অস্থির হয়ে পড়ে। খালা বলে, হে তো অনেক বড় ইতিহাস। এখন আমার অনেক কাজ, পরে কমু। রিতার বিস্ময় যেন এখনো কাটছেই না। শাহরাজ আর রাবির একসময় বন্ধু ছিল। রিতার এই মুহূর্তে মিহুলের সাথে কথা বলাটা খুব দরকার, কিন্তু সে তো তার ফোনটাও খুঁজে পাচ্ছে না। পরে অনেকক্ষণ ভেবে তার মনে হলো খালার কাছেও তো ফোন থাকতে পারে, একবার খালার কাছে যাওয়া উচিত। তাই সে আবার রান্নাঘরে যায়। খালাকে গিয়ে জিজ্ঞেস করে, খালা, তোমার কাছে কি ফোন আছে? খালা বলেন, না খালা। রিতা কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কারো কাছে কি কোনো ফোনও নেই? খালা বলে ওঠেন, না খালা, এই বাড়ির কারো কাছে কোনো ফোন নাই। এই বাড়ির কোনো কাজের লোকের কাছে ফোন থাকা নিষেধ, সাহেব বারণ করছেন। রিতা বিরক্ত হয়ে বলে, আপনার সাহেবের দেখছি সব কিছুতেই সমস্যা। উফ, আমার ফোনটাও কোথায় রেখেছে কে জানে। খালা তখন জিজ্ঞেস করলেন, ফোন দিয়া কি আপনার বান্ধবীর লগে কথা কইবেন? রিতা অবাক হয়েছেই বলে, আপনি কি করে জানলেন? খালা হেসে বললেন, আমি সব জানি। শুনেন খালা, আপাতত আপনি কারোর লগেই যোগাযোগ করতে পারবেন না। আপনার এখন কাজ হয়েছে সাহেবের মন গলানো। এই কাজ যত তাড়াতাড়ি করতে পারবেন, ততই তাড়াতাড়ি আপনি সব সমস্যার সমাধান পাইয়া যাবেন, বুঝছেন নি? রিতা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিন্তু আমি ওই লোকের মন কিভাবে করাবো? ওই লোকটাকে তো আমার সহ্যই হয় না। সহ না হইলেও সহ করতে হইব। উনি আপনার স্বামী, এটা তো আর ভুললে চলবো না। রিতার বিরক্ত হয়ে বলল, তা জানি, আল্লাহ আমার ভাগ্য যে এইভাবে এই লোকের সাথে জুড়ে দেবে সেটা আমি জীবনে কল্পনাও করিনি। খালা, মানুষের জীবনে যে কত চমক হয় আপনি বুঝতেও না কিভাবে কি হইয়া যাইব। খালি সব দেখবেন আর চমকাইবেন। এটাই তো জীবন। আমাদের জীবনের এই নিয়ম মানতেই হইব, কিছু করার নাই খালা। হ্যাঁ, সেটাই। এখন তো সব মেনে নিতেই হবে। যাকে বিষের মতো লাগতো, এখন থেকে তাকে মধুর মতো ভালোবাসতে হবে। আশ্চর্য জীবন। মেয়ে তো সব দিক দিয়ে ঠিক আছে, খালি নাকটা একটু বোচা, তাই না? পাশের মহিলাটাও মাথা ঝাঁকায়। আর সেই মুহূর্তেই তাদের সে কথাটা রাবিরের কানে চলে যায়। সে সবেই বাসায় ঢুকেছে। ড্রয়িং রুমে যে এখন এত মানুষ থাকবে আগে ভাবেনি। আর ঋষি এমন একটা কথা শোনা মাত্রই মেজাজ বিগড়ে গেল তার। সামনের সোফায় দেখল মেহুল মাথায় বড় ঘোমটা টেনে পুতুলের মতো বসে আছে। আর তার মা সবার সাথেই কথা বলছেন আর নাস্তা বিনিময় করছেন। রাবির চোখ মুখ কুঁচকে সামনে এগিয়ে যায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেই বলে, মা, আমার ওয়াইফ কোনো পুতুল না যে ওনাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে সবার সামনে প্রদর্শনীতে বসতে হবে। আর ওনাকে দেখার ইচ্ছে সবার আছে বলেই কিন্তু আমি কালকে রিসেপশনটা রেখেছিলাম। আজ এমন বাড়িতে ডেকে এনে হই হুল্লোড় করার কোনো মানে ছিল না। মেহুল, উঠুন, আমার সাথে রুমে চলুন। মেহুল হাঁ করে চেয়ে থাকে। রাবির ঘুরে আবার সেই মহিলাগুলোর দিকে চেয়ে বলে, সৃষ্টিকর্তা কাউকেই নিখুঁতভাবে সৃষ্টি করেননি। সবার মাঝেই কোনো না কোনো খুঁত দিয়েছেন, যেন মানুষ অহংকারী না হয়ে যায়। তাই ভবিষ্যতে অন্য কারো খুঁত বের করার আগে নিজের দিকে তাকাবেন। আপনি আমি কেউই কিন্তু একদম পারফেক্ট মানুষ নই। তারপর সে আবার মেহুলের দিকে চেয়ে বলে, কি হলো মেহুল, আপনি এখনো বসে আছেন কেন? আসুন। মেহুল তার শাশুড়ি মায়ের দিকে চাইল। শাশুড়ি মা মুখ কালো করে বললেন, যাও। মেহুল তখন উঠে রাবিরের পেছন পেছন উপরে চলে যায়। আর তারা যেতেই উপস্থিত মহিলারা নানান কথা বলতে আরম্ভ করেন। একজন রাবিরের মাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, এসব কি? বিয়ে হয়েছে 1 বছরও হয়নি, ছেলে দেখছি এখনই বউয়ের আঁচলের তলায় চলে গিয়েছে। আপনার অমন স্ট্রিক্ট ছেলেই যদি এমন বউ পাগল হয়, তবে আমাদের ছেলেদের কি অবস্থা হবে?
আমার তো রাবিরকে দেখে এখন ছেলে বিয়ে দেওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছে। আরেকজন তখন তাল মিলিয়ে বললেন, হ্যাঁ ভাবি, আর আপনিও কিছু বললেন না কেন? রবিনের বউ বলেছে কি আমরা একটু দেখতেও পারবো না, এত ইগোর। ওর ব্যাপারে কিন্তু আমরা ভীষণ অপমানিত হচ্ছি। রাবিরের মা জোরপূর্বক হাসলেন, বললেন, কিছু মনে করবেন না, আজকালকার ছেলে তো একটু তো বউয়ের পাগল হবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমার ছেলের যথেষ্ট বিবেক বুদ্ধি আছে, ও ওর নিজের বুদ্ধিতেই সব কিছু করে, ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আবার আরেকজন বললেন, তাও ভাবি ছেলেকে একটু চোখে চোখে রাখবেন, যতদিন পারেন নিজে আড়ালে বেঁধে রাখবেন। আর শোনেন, ছেলেকে আর ছেলে বউকে বেড়াতে দাঁড়াতে বাচ্চা নিতে, তাতে হবে কি বাচ্চা হওয়ার পর দুজনেই বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তখন ছেলে বউ আর ছেলেকে এত সময় দিতে পারবে না। আর ছেলেকে যত কম সময় দিতেন আপনার নামে কান পড়া দেবে ও কম হবে, তাতে আপনাদের লাভ। ভাবি কথাটা ভেবে দেখবেন কিন্তু। আপনি তো এভাবে না বললেও পারতেন। কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা আমি জানি মেহুল। রেগে যাচ্ছেন কেন? আমি তো মায়ের কথা ভেবেই বলছিলাম। মা বুঝে, তবে ওনার মাথাটা উল্টিয়ে ফেলে এই মহিলাগুলো। যত সব আজগুবি কথাবার্তা। আমার এই মহিলাগুলোকে একদমই পছন্দ না। কথা বলেই রাবির পাঞ্জাবি খুলে একটা টি শার্ট গায়ে দেয়। সে ফাঁকে মেহুল তার ফর্সা শরীরের খানিক অংশ দেখতে পায়। রাবিরের চোখে চোখ পড়তে সে মাথা নুয়ে ফেলে। রাবির বিছানায় গিয়ে বসে, মিহি সুরে বলে, নিজের হাজবেন্ডকে দেখার মাঝে কোনো অন্যায় নেই, আপনি দেখতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। মেহুল কপাল কুঁচকে বলল, আমি আপনাকে দেখেছিলাম না। আর আপনি কিছু খাবেন? শরবত, চা বা পানি? হ্যাঁ, গলাটা শুকিয়ে গিয়েছে, পিপাসাও লেগেছে খুব। কি খাবেন? শরবত বানিয়ে আনবো? রাবির তার কথা শুনে তার দিকে তাকায়। আশ্চর্য, মেয়েটা সবসময় লাল শাড়ি কেন পরে? আর ঠোঁটে এত কড়া করে লাল লিপস্টিক দিতেই বা কি বলেছে? একটা স্বাধীন মুখে ওই একজোড়া লাল ঠোঁটকে এত কেন মোহনীয় লাগতে হবে? রাবিরের যে পিপাসা বাড়ছে, রাবিরের চোখের দৃষ্টি যেন মেহুল বুঝতে পারে। তাই সে ঢোক গিলে জিজ্ঞেস করে, লেবুর শরবত খাবেন? আমাকে কাতর করতে আপনার খুব মজা লাগে, তাই না? মেহুল বুঝল না, সে চেয়েই বলল। মানে? রাবির মিহি সুরে বলল, এক গ্লাস লেবু শরবতে আপাতত আমার কোনো পিপাসাই মিটবে না, তাই এসবের কোনো প্রয়োজন নেই। মেহুল ধীর পায়ে এগিয়ে গিয়ে রাবিরের অপর পাশে বসল। রাবির হেলান দিয়ে বসে তাকে দেখছে। হুট করে প্রশ্ন করে, লাল ঠোঁট এত মোহনীয় কেন মেহুল? মেহুল লজ্জা পায়, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, কারণ সেই লাল ঠোঁটের মালিক হচ্ছে দ্য গ্রেট রাবির খানের একমাত্র ওয়াইফ। তাই সেই লাল ঠোঁটকে তো মোহনীয় হতেই হবে, তাই না? মেহুলের কথা শুনে রাবির হাসে, বলে, হ্যাঁ, তাও তো ঠিক, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। দ্য গ্রেট রাবির খানের ওয়াইফ যে এটা বুঝতে পারছে না যে তার এই লাল ঠোঁট থেকে তার হাজবেন্ডের পিপাসা ক্রমে ক্রমে কেবল বাড়ছেই। এবার এই পিপাসা সে কিভাবে মেটাবে বলুন তো? মেহুল ভীষণ লজ্জায় আরও লাল হয়ে ওঠে। উঠে দাঁড়িয়ে বলে, আমি আপনার জন্য লেবুর শরবত নিয়ে আসছি। লেবুর শরবত খেলে সব পিপাসা এমনিতেই চলে যাবে। এই বলে সে আর দাঁড়ায় না, দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রাবির, রিতার ফোনটা তো এখনো বন্ধ। আমি ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। ফোনটা নিশ্চয়ই সাদরাজের কাছে। তাহলে এখন ওর সাথে কিভাবে যোগাযোগ করব? ওর সাথে কথা বলাটা তো জরুরি। হ্যাঁ, সেই জন্যই আমি একবার ভেবেছিলাম পুলিশকে জানাবো। পরে মনে হলো রিতা যদি সত্যিটা পুলিশের সামনে না বলেন তাহলে এসব করে কোনো লাভ হবে না। ওনাকে সাদরাজের ভয় কাটিয়ে নিজেকেই একটা স্টেপ নিতে হবে, নয়তো সাদরাজের কাছ থেকে উনি নিজেকে কখনো মুক্তি করতে পারবেন না। মেহুল মন খারাপ করে বলে, সাদরাজ যদি ততদিনে ওর কোনো ক্ষতি করে ফেলে? রাবির মাথা নাড়িয়ে বলল, ক্ষতি করার উদ্দেশ্য থাকলে সাদরাজ ওনাকে বিয়ে করতো না, ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তাহলে এখন কি করবেন? রিতার সাথে কি কোনোভাবেই যোগাযোগ করা যাবে না? হ্যাঁ, যাবে। কাল আমাদের রিসেপশনে আমি সাদরাজ আহমেদকে ইনভাইট করব, আর আমি জানি ও আসবে। তার উপর ওর বিয়ের খবরটা আশেপাশের মানুষজন জেনে গিয়েছে। ওকে তো ওর ওয়াইফকে সবার সামনে আনতেই হবে, আর তখনই না হয় আপনি রিতার সাথে কথা বলে সব জেনে নেবেন। মেহুল যেন একটু স্বস্তি পেল, বলল, আচ্ছা, আপনি নিজে ওদের ইনভাইট করবেন। একবার রিতা আসুক, আমি তখন সব সত্যি ওর থেকে শুনতে পারবো। খালা, খালা, এক গ্লাস পানি দিয়ে যাও।
ড্রয়িং রুম থেকে সাদরাজের গলা পেয়ে খালা দ্রুত উপরে উঠে সাদরাজের রুমে যায়। গিয়ে দেখে রীতা বারান্দায় দাঁড়িয়ে আছে। খালা তাকে গিয়ে বললেন, মা, সাহেব আইছেন। রীতা চেয়ে বলল, হ্যাঁ, আমি বারান্দা দিয়ে দেখেছি। সাহেব পানি চাইতেছেন, আপনি যান, সাহেবের লইগ্যা এক গ্লাস শরবত বানাই নিয়ে যান। রীতা ভ্রুকুচকে বলল, আমি পারবো না। আহা মা, এমন কইরেন না, যান না মা, আপনি পারবেন সব কিছু আবার ঠিক করতেন। মা, আপনাকে চেষ্টা করতেই হইব। যান মা, সাহেবের মন ভুলান, যান। রীতা বিরক্ত হয় খুব, কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ওই লোকটাকে যেভাবেই হোক পটাতে হবে। যদিও সে অনিশ্চিত আদৌ সে এই কাজটা করতে পারবে কিনা। রীতা এক গ্লাস শরবত বানিয়ে ধীর পায় ড্রয়িং রুমে যায়। সাদরাজ বসে বসে ফোন দেখছিল। রীতা আস্তে করে গিয়ে তার মুখের সামনে শরবতের গ্লাসটা এগিয়ে দেয়। সাদরাজ গ্লাসটার দিকে চেয়ে বলে, খালা, আমি শরবত বলিনি, পানি। পানি বলে উপরে তাকাতে রীতাকে দেখে সে কপাল কুঁচকায়। রীতা ইতস্তত সুরে বলে, সারাদিনের ক্লান্তির পর পানির চেয়ে এক গ্লাস লেবুর শরবত বেশি কার্যকর। সাদরাজ তার কথা শুনে বাঁকা হাসে। শরবতের গ্লাসটা হাতে নেয়, ভালোভাবে গ্লাসের শরবতটা পরক করে বলে, বৃষ্টিস দিয়ে মারার প্ল্যান আছে নাকি? মনে মনে রীতা তখন ভাবে, পারলে তো তাই করতাম। তবে মুখে বলে, আপনাকে এখন মেরে আমার কোনো লাভ নেই, বরং আপনি মরলে আমাকেই বিধবা হতে হবে, আর আমার এত তাড়াতাড়ি বিধবা হওয়ার কোনো ইচ্ছে নেই। সাদরাজ তখন হেসে বলে, যাক, শুনে ভালো লাগলো তাহলে। পরে সে শরবতটা খায়। রীতা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভীত সুরে বলে, আমার ফোনটা কি আপনার কাছে? সাদরাজ তার দিকে চেয়ে বলে, না। তাহলে কোথায়? আমি আমার ফোনটা পাচ্ছি না, কাল তো আপনিই নিয়েছিলেন। তো আমি নিয়েছিলাম, তো কি হয়েছে? ফোন লাগবে তোমার এখন কেন? যাতে তোমার বন্ধু আর বন্ধুর হাজবেন্ডকে তোমার খোঁজ দিতে পারো, আর সবাইকে বলতে পারো যে আমি তোমায় ভয় দেখিয়েই বিয়ে করেছি। এই জন্যই ফোন লাগবে তোমার, তাই না? রীতা মাথা নুয়ে বলল, না, মার সাথে কথা বলবো। প্রয়োজন নেই। যতদিন না আমি চাইবো ততদিন তুমি কারো সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবে না, কথাটা মাথায় রেখো। এ বলে সাদরাজ সেখান থেকে উঠেই নিজের রুমের দিকে পা বাড়ায়। সে চলে যাওয়ার খালা সেই রুমে আসেন। রীতার চোখে তখন জল টলমল করছে। সে খালাকে দেখে বলে, দেখেছো খালা, ওনার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ আছে? ওনার কাছে কারো দুঃখ কষ্টের কোনো মূল্য নেই। ওনার মতো একটা পাষাণ মনের মানুষের সাথে আমি কিভাবে থাকবো বলো? পাষাণের মনেই ভালোবাসা জাগাতেই হইব। আর আমি জানি আপনি এরা পারবেন। যান, রুমে যান, সাহেবের কাছে কাছে থাকেন, মিষ্টি মিষ্টি কথা কওয়ার চেষ্টা করেন। যান মা। রীতার এসব একদমই ভালো লাগছে না। সে বড় করে নিঃশ্বাস ফেলে উপরে সাদরাজের রুমের দিকে গেল। গিয়ে দেখে সাদরাজ রুমে নেই, ওয়াশরুমে গিয়েছে হয়তো ফ্রেশ হতে। রীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করবে। তখনই সে খেয়াল করে সাদরাজের ফোনটা বিছানার উপর। সে দ্রুত গিয়ে ফোনটা হাতে নেয়। লক করা। এই লক রীতা জীবনেও খুলতে পারবে না, তাই সে ডিরেক্ট ইমার্জেন্সি নাম্বার ডায়ালের চেষ্টা করে। পরে আবার ভাবে সাদরাজের ফোন দিয়ে এসে মিহুলকে কল দিলে সে সহজেই বুঝে ফেলবে, কিন্তু হাতটাও ইস্পিস করছে একটা কল দেওয়ার জন্য। কিন্তু নিজেকে অনেক বুঝিয়ে সে আবার ফোনটা জায়গায় রেখে দেয়। বিরক্ত হয়ে বিছানার একপাশে গিয়ে বসে। সাদরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে রীতাকে দেখে। রীতা তাকে দেখে দাঁড়িয়ে বলল, কিছু লাগবে আপনার? সাদরাজ জবাব না দিয়ে বারান্দায় চলে যায়। সেখানে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে আরম্ভ করে। রীতাও তার পেছন এসে দাঁড়ায়। সাদরাজ তখন পেছন না ফিরে ফিচেল স্বরে বলে, কি ব্যাপার, তুমি আমার পেছন পেছন ঘুরছো কেন? মতলব কি তোমার? রীতা হাসার চেষ্টা করে বলল, আমার আবার কি মতলব থাকবে? আচ্ছা, আপনি দুপুরে কি খাবেন বলুন, আমি নিজ হাতে আপনার জন্য বানিয়ে দিব। সাদরাজ তখন পেছন ফিরে রীতার দিকে তাকায়। রীতার মুখে এখনো মেকি হাসি। সাদরাজ তার দিকে 2 কদম এগিয়ে যায়। তার এগিয়ে আসা দেখে রীতা ভয় পেয়ে যায়। সে ঢুক গিলে বলে, না, আমি আসলে খুব ভালো রান্না করতে পারি আর কি, তাই বলছিলাম কি খাবেন বলুন, আমি বানিয়ে দেব। সে কথাটা শেষ করতেই হুট করে সাদরাজ তাকে একটানে নিজের কাছে নিয়ে আসে। রীতার বুকে যেন তখন মোচড় দিয়ে উঠল। সাদরাজ তার কোমরে হাত রেখে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে বলল, আমার শত্রুদের আমি সহজে বিশ্বাস করি না, তাই এসব অভিনয় আমার সাথে অন্তত করবে না, ঠিক আছে?
রিতা ভয় ভয়ে মাথা উঁচু করে তাকায়। সাদরা চোখ মুখ শক্ত করে তার দিকে চেয়ে আছে। রিতা ভীত সুরে বলল, আপনি আমায় কোনো ভালো উদ্দেশ্যে বিয়ে করেননি, সেটা আমি জানি। কিন্তু আমি বিয়ে নামক পবিত্র সম্পর্কটাকে বিশ্বাস করি, সম্মান করি। আর সেই সম্মানের খাতিরেই আমি নিজেকে স্বাভাবিক রাখছি। আপনার সাথে নিজেকে মানিয়ে নিতে চাইছি। না হলে আপনার মতো একটা মানুষকে কোন মেয়ে বা তার স্বামী হিসেবে মেনে নিত? কথাটা বলতেই রিতার গাল বেয়ে টুপ করে উষ্ণ জল গড়িয়ে পড়ে। কিন্তু তার এই কথায় সাদরাজ আরও রেগে যায়। সেই রাগেই রিতার কোমরে প্রচণ্ড চাপ দিয়ে বলল, তোমাকে আমার সাথে মানিয়ে নিতে হবে না। আমি তোমাকে যে কারণে বিয়ে করেছি সেটা পরিপূর্ণ হয়ে গেলেই তোমাকে আমি তোমার আগের জায়গায় রেখে আসি। এইসব বিয়ে টিয়ে আমার কাছে কোনো মূল্য নেই, বুঝতে পেরেছো? এই বলেই সে ধাক্কা দিয়ে রিতাকে সরিয়ে দেয়। রিতা মুখ চেপে কাঁদতে আরম্ভ করে।